আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি, নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে নাস্তার জন্য নুডলস করে নিয়েছি। আসলে এত গরমে খুব বেশি ঝামেলা করতে ইচ্ছে করছে না। আর তার মধ্যে আমি একদম ভোর সকালে উঠে কিন্তু বিজনেসের কাজগুলো করে ফেলছি, কারণ এত অতিরিক্ত গরম যে রোদ উঠে গেলে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। অনেক কষ্টে দুপুরে রান্নাটা সারি। তো সকাল সকাল কিন্তু অনেক আরাম লাগে। তো আমি আজকেও 5টার সময় থেকে কাজ শুরু করেছি। তো এই যে নুডলস কিন্তু বেড়ে আপনাদের ভাইয়াকে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। তো যেহেতু অনেক সকালে উঠেই কাজ শুরু করি, সেই জন্য কিন্তু অনেক টায়ার্ড লাগে। তো ভাবলাম যে একটু চা খেয়ে নেই। অনেকদিন পর যদিও চা খাচ্ছি। অনেকদিন থেকে চা খাওয়া হয়নি, রোজা করছিলাম। এখনও আমার রোজা বাকি আছে, তো মাঝখানে একটু গ্যাপ দিচ্ছি, কারণ একটানা এই গরমের মধ্যে রোজা রেখে শরীর না আবার অসুস্থ হয়ে যায়। তো সব দিকেই মাথায় রাখতে হবে, রেখে কিন্তু আমাদের চলতে হবে। গতকালই কিন্তু আমাদের এখানে বউবাজারে একজন মারা গিয়েছে হঠাৎ করে স্ট্রোক করে, ইয়াং ছেলে, সম্ভবত হিট স্ট্রোকই করেছে। তো যাই হোক, আসলে ভয়ও লাগে এই গরমে, মানুষ অসুস্থ হচ্ছেই, তারপরে আবার মৃত্যু ঝুঁকিও আছে। তা আবার এগুলো যেহেতু আল্লাহর হুকুম, সেগুলো পালন করতে হবে। তো সব কিছু খেয়াল রেখেই কিন্তু আমাদের চলতে হবে। তাই আবার ভাবলাম যে 2-4 দিন গ্যাপ দিয়ে আবার শুরু করব। এখনো কিছু সময় আছে, ইনশাল্লাহ সময়ের মধ্যে করে ফেলবো। আর সব জায়গাতেই এত মানে গরম, 2-1 জায়গায় বৃষ্টি হচ্ছে, মানুষ কিন্তু একদমই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবার কিছু করারও নেই, অপেক্ষা করা ছাড়া। এগুলো আমাদের মানুষেরই নিজেদের কর্মফল। আসলে সব পরিবেশ বিপর্যয় কিন্তু আমাদের কর্মফলই, কারণ আল্লাহ পৃথিবীটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষের বসবাসের উপযোগী করেই পাঠিয়েছে। কিন্তু আমরাই আসলে প্রকৃতির উপর অত্যাচার করে, গাছপালা কেটে, পুকুর ভরাট করে নিজেদের স্বপ্ন পূরণ করছি। বড় বড় বিল্ডিং তৈরি করছি, কলকারখানা তৈরি করছি, কালো ধোঁয়ায় পরিবেশ বিষাক্ত করে ফেলছি। এই যে কিছুদিন আগে একটা খুবই ভাইরাল টপিক, 7 কোটি টাকা খরচ করে যে আলপনা করা হয়েছে, সবাই ভাবছে এটা যদি এই আলপনা খরচ না করে গাছ লাগাতো, তাহলে অনেক ভালো কাজ করতো, এটা দিয়েও বিশ্ব রেকর্ড করা যেত। তো যেই চিন্তা ভাবনাটা করেছে, খুবই মহৎ চিন্তা ভাবনা। তো যাই হোক, আসলে সবাই যে সুন্দর করে সব কিছু পরিকল্পনা করে করবে, সুন্দর করে চিন্তা ভাবনা করবে, এটা কিন্তু আসলে ভাবাও আমাদের বোকামি। সবার চিন্তা ভাবনা এত সুন্দর হয় না। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এবার সবাই গাছ লাগানো নিয়ে বেশ তোড়জোড় করছে। তো দেখা যাক এই তোড়জোড় কি শুধু মুখে মুখেই থাকে, না তারা তাদের কাজেও দেখিয়ে দেয়, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তো যাই হোক, আমি তো আমার গাছের মানে বাসায় গাছের কমতি রাখবো না, আমাদের আরও অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ লাগিয়েও ফেলবো। আর এই যে গানি গানি কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটা একটু নতুন করে গুছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে পুরো বাসাটাই কিন্তু একটু গুছিয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু সকালে উঠেছি, সকাল সকাল উঠলে কিন্তু কাজে অনেক বরকত পাওয়া যায় আর অনেক কাজ করা যায়, দিনটা কিন্তু অনেক বড় মনে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এই জারগুলো কেনার পর থেকে কিন্তু ব্যবহার করে নিই, দীপাপুর কাছ থেকে নিয়েছিলাম। তো ভাবলাম যে একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নেই, নতুন জিনিস ব্যবহার করতেও ভালো লাগবে। আর এক জিনিস একই রকম বেশি দিন দেখতে কারোরই ভালো লাগে না, আমার ধারণা। তো একটা কিন্তু এই পাশে করা ছিল, আমি একটু অন্য পাশে ঘুরিয়ে নিলাম। আর এখানে কিছু টিউলিপ ফুল অ্যাড করে দিচ্ছি। এই ফ্লাওয়ার ভাসটাও কিন্তু আমি দীপাপুর কাছ থেকেই নিয়েছিলাম। তো এটা একটা জার নিচে রেখে ভাবলাম যে ফ্লাওয়ার ভাসটা এখানে দিয়ে দিই, তাহলে একটু কালারফুল লাগবে, দেখতে ভালো লাগবে। যদিও এখন কিন্তু আমি রান্নাঘরে রান্না করি না, বাইরে রান্না করি, তাই কিন্তু এখন একদমই তেল চিটচিটে যেটা ভাব, সেটা কিন্তু আমার এই রান্নাঘরে হয় না। যদিও ঈদের আগে বলেছিলাম যে একটা এক চুলা কিনে এখানে রাখবো।
তো বসার সময় ওই রান্নাঘরে গিয়ে কিন্তু রান্না করতে অসুবিধা হবে। আবার রাতেও অনেক সময় অনেক কিছু রান্না করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও দেখা যায় একটু সমস্যা হয়। তো সেই চিন্তাভাবনা থেকে এখানে এক চুলা আর সিলিন্ডার রাখবো। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আসলে গুছিয়ে না, শুধু রেকটাই এপার করেছি আর হচ্ছে নতুন জারগুলো অ্যাড করেছি, এটাই। তো এই যে আমার রান্নাঘর কিন্তু ওপেন রান্নাঘর। আসলে এটা একটানা একটা বারান্দা ছিল, তো এক পাশে কিন্তু রান্নাঘর করেছি। ওইখানে ছোট্ট একটা ডাইনিং সেট করা, আর ওই পাশে কিন্তু আমার হচ্ছে লিভিং রুম বলা চলে। তো আমার ছোট এই বাসাটা আমি এভাবেই সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। যে কোনো জিনিসই আপনার খুবই কম থাকুক, খুবই কম দামি হোক, কিন্তু আপনি যদি সেটা গুছিয়ে পরিপাটি করে রাখেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে। তো চেষ্টা করি, তবে যদিও আমার এই ঘরটা সবসময় গুছিয়ে রাখতে পারি না, আমার কাজের জন্য এলোমেলো হয়েই থাকে। তবে যখনই কাজ শেষ হয়ে যায় তখনই কিন্তু গুছিয়ে ফেলি। আর এই যে বাহিরের যা অবস্থায়, এত পরিমাণ রোদ, রোদে একদম মনে হচ্ছে যে সব কিছু ঝলসে দিবে, পুড়িয়ে ফেলবে। তো যাই হোক, কিছুই করার নেই। তাপদাহ যে কতদিন চলবে, কতদিন পর যে আল্লাহর রহমতের বৃষ্টি আমরা পাবো আমরা জানি না। গাছগুলাই কিন্তু প্রতিদিন একদম পাইপ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়, যার কারণে হয়তো টিকে আছে। তো এই যে মেয়ে খেলতে যাচ্ছে, আর এইদিকে আমি হচ্ছে একটু বাজার করে নিয়ে আসছি। আসলে আপনাদের ভাইয়া বলছিল যে খুরা খেতে খেতে তো সে বুড়া হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম, আমরা অনেক মজা করলাম। তো গাছে যে ছোট করলা সেগুলো আছে কয়েকটা, তো ভাবলাম যে একটু বাড়তি হোক তারপরে নামাবো। সেজন্য অল্প কিছু করলা, পটল, ঢেঁড়স আর মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। তো আজকে আমি আমার পছন্দের তরকারি রান্না করব। পটল কিন্তু এবছর আমি প্রথম কিনলাম। এবছর এখনো গরম পড়ে পটল কেনা হয়নি। তো আমি পটল দিয়ে পাটায় কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা বেটে একটা পাতলা ঝোল করব। তো এই কাঁচা মরিচ বেটে তরকারি আমার খুবই ভালো লাগে, কাঁচা মাছ কষিয়ে। তো আসলে আপনাদের ভাইয়া মাছ খায় না দেখে কিন্তু সব সময় একটু ভেজে রান্না করি, সেক্ষেত্রে ওর তরকারিটা খেতে পছন্দ করে। কিন্তু আজকে একটু নিজের পছন্দেই রান্না করছি। মাঝে মধ্যে তো নিজের পছন্দকেও একটু গুরুত্ব দিতে হয়, সবসময় তো হাজবেন্ড সন্তানের কথাই চিন্তা করি। তো সে যে একেবারে খাবে না তা না, ঢেঁড়স ভাজি করব, সে খাবে, কিন্তু তাই সে যেহেতু মাছ খায় না, কাঁচা মাছের তার কাছে একটু বেশি গন্ধ লাগে, আর মাছটা ভেজে দিলে সে তরকারিটা কিন্তু অনায়াসে খেতে পারে, তখন কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আর এই যে আমার মুরগি ম্যাডামরা কিন্তু ডিম দেওয়া প্রায় শেষের দিকে, যেখানে সেখানে তারা কুচায় বসে যাচ্ছে, আর যেখানে সেখানে ডিম দিয়ে রাখে। সারাদিন কিন্তু আমি ডিম কুড়াতে থাকি, কারণ কাজে ফাঁকে ফাঁকেই দেখতে হয়, না হলে যেহেতু খোলা জায়গা কাকে কিন্তু ডিম নিয়ে চলে যায় মুখে করে। তো এই যে গাছ থেকে দুইটা বেগুনও নিয়ে আসলাম, অনেক বেগুন ধরছে মাশাল্লাহ। আর বেগুন আমার খুবই পছন্দের সবজি, সব তরকারিতে আমি দিয়ে থাকি, এতে তরকারিটা কিন্তু একটু নরম হয়, খেতে ভালো লাগে। তো এই যে একটা ডিম ঘোড়ার নিচে দিয়ে রাখছিল, সেখান থেকে নিয়ে আসলাম। তো এখন আমি তরকারিগুলো কুটে বেছে নিব। আর এ পর্যায়ে যারা এখন আমার ভিডিও দেখছেন তাদের সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, আসলে কোনোভাবেই কেটে বেটে এছে আর ছোট করতে পারিনি। তো যাই হোক, আশা করি আমার আপুরা দেখবেন, স্কিপ না করে, ভালো লাগবে। তো এই যে এখানে আমি কিন্তু পাটায় বেটে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন আর একটু জিরা। তো এইভাবে কিন্তু একদম টাটকা মশলা পাটায় বেটে যদি মাটির চুলায় কষিয়ে রান্না করা যায়, সেই তরকারির ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসে, মাছের টেস্টটাও অনেক ভালো লাগে। শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য এই ধরনের রান্না আমি খুব কম করি। তো যাই হোক, যে বললাম মাঝে মধ্যে কিন্তু নিজের ইচ্ছাকেও একটু গুরুত্ব দিতে হয়। আর এইখানে একটু ছায়ার জন্য মুরগিরা কিন্তু এই দুপুরের দিকে এখানে এসে থাকে। তো আমি কিন্তু রান্না করি আর ওদের সাথে গল্প করি, আমার খুব ভালো লাগে ওদের সাথে কিন্তু কথা বলতে। তো সবাই হয়তো হাসবেন যে ওরা কি কথা বোঝে নাকি, ওরা কথা বোঝে কিনা জানি না, কিন্তু আমি আমার মতো করেই কথা বলি। তো এই যে আমি কিন্তু অলরেডি মশলা কষিয়ে মাছটাও কষিয়ে নিচ্ছি, তারপরে মাছটা উঠিয়ে রেখে
সবজি দিয়ে হালকা কষিয়ে নেব, নিয়ে তারপরে ঝোলের পানি দিব। যখন একদম পুরা দমে বলক চলে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। এই গরমের মধ্যে কিন্তু মাটির চুলায় রান্না করা একটু কষ্টই, কিন্তু কিছু করার নেই। আসলে স্বাদে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর মাশাআল্লাহ আমার চুলাটা কিন্তু বেশ ভালো জ্বলে। তো একটা বন্ধু চুলা করে নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক সময় সুযোগ মতো করে নেব। আর এই যে এটা ঢেঁড়স ভাজি করে নিচ্ছি, খুবই কম তেল দিয়ে এরকম পোড়া পোড়া ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ভাতিজা আমার হাতের এই ঢেঁড়স ভাজি খুব পছন্দ করে। তো ও এসে ওর আম্মুকে বলেছিল যে আম্মু একটু ছ্যাঁচড়া পোড়া করে ঢেঁড়স ভাজি করে দাও তো। তো ওর আম্মু বলছে ছ্যাঁচড়া পোড়া আবার কি? তখন বলছিল যে আমি ফুপ্পির বাসায় গেছিলাম, তখন আমি ঢাকাতে ছিলাম। তো ফুপ্পি এরকম একটু পোড়া পোড়া করে কম তেল দিয়ে ভাজি করছিল। তো ওইটার নাম ও রাখছে ছ্যাঁচড়া পোড়া। তো কথাটা মনে হয়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাচ্চাদের আসলে আহ, ছোট ছোট কথা কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আহ, এখন আমি হচ্ছে একটু তিল ভর্তা করে নিচ্ছি, পেঁয়াজ রসুন সাথে 2টা চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর তিলটা আমি আলাদা শুকনা খোলায় ভেজে নিয়েছি। তো এটা পাটায় বেটে একদম সুন্দর করে মিহি করে ভর্তা করে নেব। তো তিল ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে যদি দেশি যে চিংড়ি মাছ যেটা সেটা দিতাম তাহলে টেস্টটা আরও বেড়ে যেত। কিন্তু দেশি চিংড়ি মাছের যে দাম, এটা তো খাওয়া দূরের কথা, এখন মানে এটার নামও মুখে নিতে ভয় লাগে। জানি না আমাদের এখানে এত দাম কেন। 1600 টাকা কেজি, 400 টাকা পোয়া। যেখানে আগে 400 টাকা কেজিই ছিল, এই রোজার মধ্যে থেকে এই দামটা বাড়তি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কমে নাই। যদিও খুব কম পাওয়া যায়। তবে আমি শিমুলাপুর ভিডিওতে শুনলাম যে চিংড়ি মাছ কত করে, আপুকে আমি কমেন্ট করেছিলাম। তো আপু বলছে ভাইয়া নাকি 900 করে নিয়ে আসছে। এদিকে মেয়ের স্কুলে গার্জিয়ানের কাছ থেকে শুনলাম উনি 600 টাকা কেজি সে পাবনা থেকে নিয়ে আসছে, ওনার শ্বশুরবাড়ির এলাকা থেকে। কিন্তু আমাদের এখানে এত দাম হওয়ার কারণ কি বুঝলাম না। তো যাই হোক, এত দাম হলে আমাদের মতো মধ্যবিত্ত যারা, মধ্যবিত্ত বললেও এখন আমাদের আসলে ভুল হয়ে যায়, আমরা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে চলে গেছি। কারণ যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে আসলে আমাদের সব কিছু সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ইচ্ছে করলেও আসলে সব কিছু স্বাচ্ছন্দ্যে কেনা বা খাওয়া সম্ভব না, সময় নিয়ে করতে হয়। তো যাই হোক, তারপরেও আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখেছে, ভালো রেখেছে, সব কিছু খাওয়ার তৌফিক দিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। সৎভাবে চলতে গেলে আমাদের জানি এই জীবন থেকে আসলে বেরিয়ে আসা যাবে না, এইভাবে কষ্ট করেই আমাদের বাকি জীবনও হয়তো পার করে দিতে হবে। তো এখানে আমি হচ্ছে ডাবরি বুট যেটা ভিজিয়ে রেখেছিলাম রোজার মধ্যে, কিন্তু একদিন চটপটি করা হয়েছিল আর বাকিটা ছিল। তো এগুলোতে কিন্তু তাড়াতাড়ি পোকা লেগে যায়, তাই ভাবলাম যে একটু চটপটি করে ফেলি সন্ধ্যার নাস্তায়। তো এখানে কিন্তু একটু বেশি সিদ্ধ হয়ে টেনে গিয়েছে, যেহেতু প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়েছি তাই বুঝতে পারিনি। তবে এখানে আমি যেহেতু চটপটি মশলা ইউজ করেছি যার কারণে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে আমি যেহেতু এটা ঘন হয়ে গেছে তাই পাতলা করে তেঁতুলের টকটা করে নিচ্ছি। আর টকটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। টক বেশি নিলে চটপটিটা একটু পাতলা হবে আর খেতেও ভালো লাগবে। টক আমার খুবই ভালো লাগে। তো এই যে আমি ফুচকা চটপটি যেটাই করি না কেন তখন কিন্তু আমার ভাগ্নিকে আমি ফোন দিয়ে আসতে বলি। তো ওর এগুলো খাবার খুব পছন্দ, ও বাসায় প্রায় করে। তো ওরও যখন করে তখন কিন্তু আমার মেয়েকে আমাকে ফোন দেয় যে খালামণি আসো রোজাকে নিয়ে। তো এই জন্য কিন্তু এই জিনিসগুলো একা একা খেতে ভালো লাগে না। তো এখন আমি 4 জনের জন্যই বাটিতে সার্ভ করে নিব চটপটি। আর আপুর জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম। তো বাসায় যখন চটপটি হুট করেই করি, শসা ছিল না, তারপরে ধনেপাতাও ছিল না। যাই হোক, এখন কিন্তু ধনেপাতা আর খেতে ভালো লাগে না, শীতের সিজনেই ভালো লাগে। তো শুধু কাঁচামরিচ আর পেঁয়াজই দিয়েছিলাম আর টক আর ডিম। তো এটাতেও কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। আর চটপটি মশলা দেওয়ার জন্য চটপটি ফ্লেভারটা কিন্তু অনেক ভালো চলে আসে, টেস্টও খেতে খুব ভালো লাগে।
তো যে কোনো জিনিস কিনে খাওয়ার চেয়ে কিন্তু বাসায় করলে সেটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী করা যায়, আবার স্বাস্থ্যসম্মত হয়। তাই এখন আর কোনো কিছুই বাইরে যেয়ে খেতে ওইরকম ইচ্ছে করে না। আগে এই বাইরে যেয়ে খাওয়ার খুব একটা প্রবণতা যে ছিল, এটা অনেকটাই কমে এসেছে। চেষ্টা করি বাসায় সব কিছু তৈরি করে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে ডিমগুলো গ্রেট করে নিচ্ছি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।